জেলা ছাপিয়ে সারা দেশে করোনার লাগামহীন সংক্রমণ। শুধু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 24 ঘন্টায় মারা গেছেন 40 জন। আমরা ভর্তি করাতে যাচ্ছি করোনাতে, কিন্তু প্রচন্ড প্রেশার। বেড ফাঁকা নাই এখন পর্যন্ত, মানে ক্যাজুয়ালিটি ওয়ার্ডগুলো নেই। লকডাউন যদি কঠোর হতো তাহলে এই জিনিসটা হতো না। রাজধানীতেও ভারতীয় ভেরিয়েন্টের হানার শঙ্কা। কোভিড হাসপাতালে বিশেষ প্রস্তুতি। যে পরিমাণ শয্যা খালি আছে, রোগীর সংখ্যা যদি তার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু সেটি ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুতে বসানো হচ্ছে রেলের শেষ দুটি স্ল্যাব। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী গ্যাস লাইন বসানোর প্রক্রিয়াও শুরু। দক্ষিণবঙ্গের কোটি মানুষ পাবে সংযোগ। ভূমিহীন পরিবারের মাঝে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। মুজিব শতবর্ষে 1.5 লাখের বেশি মানুষ পেলেন নতুন করে মাথা গোঁজার ঠাঁই। জাতিসংঘের প্রস্তাবে নেই রোহিঙ্গা প্রত্যাবাসন। ক্ষোভ দেখিয়ে মিয়ানমারের বিরুদ্ধে ভোটই দিল না বাংলাদেশ, ব্যবস্থা নেয়ার তাগিদ। ভারতে পাচার হওয়া বোনকে খুঁজতে গিয়ে যৌন পেশায় বাধ্য তরুণী। মাসের পর মাস আটকে রেখে নির্যাতন। টিকটক হৃদয় ও নদীর খপ্পরে পড়ে পাচার আরও 2 নারী। এবং মালির মরুভূমিতে মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। নিরাপদ নয় আবাসস্থলও, শান্তি ফেরাতে বদ্ধপরিকর। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় সপ্তাহ ব্যবধানে দেশে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। করোনার দাপটে সীমান্তবর্তী জেলাগুলো টালমাটাল। সবশেষ 24 ঘন্টায় শুধু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই মারা গেছেন 40 জন। সর্বোচ্চ শনাক্তের হার ঝিনাইদহে 55%। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত সপ্তাহের তুলনায় করোনা ও উপসর্গে মৃত্যু বেড়েছে 46%। ঈদ উল ফিতরের পর থেকে মে মাসের মাঝামাঝি সময় থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণের হার লাগামহীন। শুধু হাসপাতাল নয়, বাড়ছে আইসিইউ ইউনিটেও রোগীর চাপ। ঢিলেঢালা লকডাউন আর মানুষদের উদাসীনতায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 10 জন। রোগী ভর্তি 359 জন, আর শনাক্তের হার 47-এ ঠেকেছে। শয্যা সংকটে হিমশিম অবস্থা হাসপাতালের। সাসপেক্ট আর কি, আমরা এখনো কোনো রেজাল্ট পাইনি আর কি টেস্টে। আমরা ভর্তি করাতে যাচ্ছি করোনাতে, কিন্তু প্রচন্ড প্রেশার। করোনা ওয়ার্ডেই গিয়েছিলাম, ওইখানে গিয়ে মনে করেন জায়গা নাই, সিট ফাঁকা নেই। পরিস্থিতি অবনতির দিকে উত্তরাঞ্চলের আরেক বিভাগ রংপুরেও। 24 ঘন্টায় ঠাকুরগাঁয়ে 3 জনের মৃত্যু হয়েছে, আর দিনাজপুরে মারা গেছেন 1 জন। প্রতিদিন আমাদের অলমোস্ট 30% নতুন পজিটিভ কেস পাচ্ছি। 50 বেডের কোভিড যে ডেডিকেটেড হাসপাতাল, সেটাও ওভারক্রাউডেড। গত 24 ঘন্টায় খুলনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ও উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে উত্তরাঞ্চলের পাশাপাশি সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে দক্ষিণাঞ্চলেও। জেলায় শনাক্তের হার ঠেকেছে 38%। লকডাউন যদি কঠোর হতো তাহলে এই জিনিসটা হতো না। আমাদের যেহেতু মেডিকেল কলেজে আর কোনো শয্যা সংখ্যা খালি নাই, উপর্যুপরি সেখানে রোগী ভর্তি আছে। জুন মাসের শুরু থেকেই যশোরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় শনাক্ত হার 38%, মারা গেছেন 6 জন। সীমান্ত জেলা সাতক্ষীরায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে জেলার মেডিকেলে। অক্সিজেনের সংকট মোকাবিলায় চলছে সিলিন্ডার দিয়ে সেবা। 250 বেডের জন্য এটা ডেডিকেটেড, এবং এই 209 জন রোগী, এবং এর ফলে আমাদেরকে ডাক্তার সিস্টারদের কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে। ঝিনাইদহে শহর ছাড়িয়ে গ্রামেও প্রকটভাবে দেখা দিয়েছে সংক্রমণ। জেলায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হার ঠেকেছে 55%। দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরেক জেলা চুয়াডাঙ্গায় আক্রান্তের হার 51% ছাড়িয়েছে, আর মারা গেছেন 3 জন। চট্টগ্রাম মহানগর ও তার আশেপাশের জেলাগুলোতে ভারতীয় ডেল্টা ধরন শনাক্তের পর থেকে আবারও পরিস্থিতি অবনতির দিকে। বন্দর নগরীতে মারা গেছেন 1 জন। 642 নমুনা পরীক্ষায় শনাক্ত 136 জন। যে চিকিৎসার জন্য আসছি, ওগুলো তো কোনো কিছু ফায়দা হচ্ছে না, মানে বুঝতেছি না কোনো কিছু। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলের সামনে আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং খুলনা পিটিআই মোড়ে আছেন
সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্র করোনা পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি যে গেল সপ্তাহ জুড়েই তো করোনা রোগীর যে চাপ সেটি বাড়ছে এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। আমরা যেটি আজকে দেখেছি যে সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় প্রায় 54 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত 10 জনেরও ওপরে এসেছেন শুধুমাত্র করোনা পজিটিভ নিয়ে, বাকি উপসর্গ তো রয়েছেই। এর পাশাপাশি আমরা যেটি দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা শয্যা সংখ্যা বাড়িয়েছিল, যেটি সর্বশেষ 309টি, সেটির বিপরীতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। 377 জন কিন্তু আসলে ভর্তি রয়েছে এবং এই 377 জন যেহেতু করোনা শয্যা সংকট রয়েছে, সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত যে শয্যা সেখানে যে সিলিন্ডার অক্সিজেন সেটি লাগিয়ে কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি রোগীর স্বজনদের থেকে আমরা যেই সংখ্যাটি পেয়েছি, যে অভিযোগটি পেয়েছি, যে যারা অতিরিক্ত এসেছেন তারা অনেকেই কিন্তু আসলে শয্যা সংখ্যা পাচ্ছেন না এবং এই কারণে ভর্তি হতে পারছে না। যেহেতু জরুরি বিভাগে আসার পরে তাদের অক্সিজেন লেভেল এবং তাদের পরিস্থিতি বিবেচনা করে আসলে ভর্তিগুলো নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে যখন কারো ভর্তি হওয়ার প্রয়োজন হচ্ছে তখন আসলে ওয়ার্ডে যথেষ্ট পরিমাণে আসলে শয্যা সংখ্যা না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু ভর্তি নিতে পারছেন না। এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি, এর পাশাপাশি রাজশাহীতে যে সংক্রমণ করোনা পরিস্থিতির সেটি কিন্তু বাড়ছে। রাজশাহীতে 2টি PCR ল্যাবে গেল 24 ঘন্টায় 415 জনের নমুনা সংগ্রহের মধ্যে 196 জনই কিন্তু সংক্রমিত হয়েছে, অর্থাৎ প্রায় 49 কিছুটা বেড়েছে, অর্থাৎ যে সংক্রমণের হার সেটিও বাড়ছে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞরা, জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে যে লকডাউনটি চলছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এইটির বিকল্প আসলে নেই। এইটি যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে মানা হবে ততক্ষণ পর্যন্ত হাসপাতালের উপর চাপ কমবে না এবং এই করোনা পরিস্থিতি এইভাবে অব্যাহত বাড়তে থাকবে। রাজশাহীর এই ছিল করোনা পরিস্থিতি। শুনবো খুলনার, সেখানে আছে সহকর্মী তরিকুল। ধন্যবাদ রাকিব। খুলনায় কিন্তু করোনা সংক্রমণের গতি বৃদ্ধি পেয়েছে এবং গত 2 সপ্তাহের ব্যবধানে যেটি ছিল 24%, সেখান থেকে এই মুহূর্তে প্রায় 40 ছুঁই করছে এখানকার করোনা পরিস্থিতি। তো আমরা মৃত্যুর হার যদি হিসাব করি, সেই হিসেবে 8% এখানে মৃত্যুর হার। তো আমরা যে পরিসংখ্যানটি স্বাস্থ্য বিভাগ সূত্রে পেয়েছি, গত 24 ঘন্টায় 141 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, সেখানে 628 জনের নমুনা পরীক্ষায়। এছাড়া কিন্তু খুলনায় মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। খুলনা ডেডিকেটেড যে হাসপাতাল, সেখানে প্রায় 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 জন করোনা আক্রান্ত হয়ে এবং 1 জন করোনা উপসর্গ নিয়ে। আমরা যেটি আরও জানতে পেরেছি যে খুলনার বাইরে যশোরে 2 জন, সাতক্ষীরার 2 জন এবং খুলনা এবং মাগুরার 1 জন করে রয়েছেন। এছাড়া যে উপসর্গ নিয়ে যিনি মারা গেছেন তিনি খুলনা খালিশপুরের বাসিন্দা। তো আমরা মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে তেমনি আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর এটিকে লক্ষ্য রেখেই খুলনার প্রশাসন গতকাল সভা করেছিল জেলা প্রশাসনের কক্ষে এবং জেলা প্রশাসনের সভাপতিত্বে। সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে গত আগামী 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ খুলনা জেলাকে লকডাউন করা হবে। এর কারণ হচ্ছে করোনার ঊর্ধ্বগতি এবং খুলনা বিভাগের যে 10টা উপজেলা রয়েছে, সে 10টা জেলার মধ্যে খুলনায় আক্রান্তের হারটা বেশি এবং মৃত্যুর হারও বেশি। তো আমরা গতকাল পর্যন্ত 206 জন খুলনা জেলাতে এ পর্যন্ত মারা গেছে। তো আমরা যে জেলা প্রশাসন সূত্রে যেটি গণবিজ্ঞাপন ইতিমধ্যে জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই 7 দিনে কিন্তু খুলনায় গণপরিবহনও চলাচল করবে না, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সবই বন্ধ থাকবে। শুধুমাত্র 2 দিন সপ্তাহে কাঁচা বাজার খোলা রাখা হবে, যেটি সর্বসাধারণের জন্য এবং সেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য। এছাড়া যে খুলনায় জরুরি প্রয়োজনে শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমরা একটি কথা যেটি বলতে চাই, স্বাস্থ্য বিভাগ সূত্রে বা স্বাস্থ্য বিভাগের যারা কর্মরত রয়েছেন তারা যেটি বলছেন, তারা বলছেন যে খুলনায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল গত 4 তারিখ থেকে এই আজকে 18 তারিখ পর্যন্ত গতকাল, সেই বিধিনিষেধ কিন্তু মানুষ কিন্তু মানেনি বা সেটি উপেক্ষা করেছে, আর যে কারণে কিন্তু করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। যদিও 2-1টি উপজেলাতে করোনার হার কমেছে, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর।
খুলনার পিটিআই মোড় থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম, এবং তার আগে রাজশাহী মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। কোভিডের ভারতীয় ভেরিয়েন্ট সীমান্ত এলাকা পেরিয়ে ধেয়ে আসছে রাজধানীর দিকে। এরই মধ্যে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি নিয়ে রাখলেও শয্যা অনুপাতে রোগীর সংখ্যা বেশি হলে তা মোকাবিলায় বেগ পেতে হতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে গত 2 মাস ধরে নাস্তানাবুদ সীমান্ত অঞ্চল। রাজশাহীর পরে খুলনা বিভাগেও হাসপাতালে হাসপাতালে শুধুই হাহাকার। এমন অবস্থায় গত সপ্তাহে আইসিডিডিআরবি জানায়, ঢাকাতেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে হু হু করে। ঘনবসতি হওয়ায় মহা ঝুঁকিতে রাজধানী। সংখ্যাটা ঢাকার দিকে বাড়তে থাকবে। আমরা যে ভয়টা করছিলাম ঈদের সময় যে বাইরের থেকে ঢাকার থেকে বাইরে চলে যাবে, সেটা তেমন করে হয়নি নতুন এই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে, কারণ ডেল্টা ভ্যারিয়েন্টটা অন্যান্য ভ্যারিয়েন্টগুলোকে রিপ্লেস করে ফেলেছে। সুতরাং এবার ঘটনাটা ঘটেছে উল্টাটা, এবার বাইরের থেকে আমাদের ঢাকার দিকে বরং কিছুটা ইনফেকশন রেটটা বাড়তে থাকবে। এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশ জুড়ে সংক্রমণের হার বিবেচনায় উদ্বেগে ফেলছে ঢাকা। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে হাসপাতালগুলো প্রস্তুতি নিলেও সংক্রমণের মাত্রা ছাড়িয়ে গেলে তা মোকাবেলা সহজ হবে না। যে পরিমাণ শয্যা খালি আছে, রোগীর সংখ্যা যদি তার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু সেটি ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আমরা যদি সংক্রমণের চেইনটি ভেঙে দেই, মানুষের কাছ থেকে মানুষের কাছে ট্রান্সমিশনটি যদি না হয়, তাহলে কিন্তু এই শয্যার সংখ্যা খালিই থাকবে, যেটি আমাদের সবার উদ্দেশ্য এবং লক্ষ্য। সেজন্য আমরা বলছি যে প্রাথমিক অবস্থাতেই যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায়, হাসপাতালে যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা এখন যেই সীমিত সম্পদ নিয়ে আমরা করোনার বিরুদ্ধে মোকাবেলা করছি, সেই সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে এবং আমরা বেশি সংখ্যক মানুষকে সেবা দিতে পারব। এই মুহূর্তে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতার কথা মাথায় রেখে নগরবাসীকে সচেতন হবার পরামর্শ এই নিয়ন্ত্রক সংস্থার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশের কেউই ভূমিহীন গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলের বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সকালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে 53,340টি পরিবারকে জমি সহ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু ঘর নয়, ধীরে ধীরে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করবে সরকার। বাবুল হোসেনের ক্যামেরায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বাহারি টিন শেডের সেমি পাকা ঘরগুলো যেন নতুন স্বনির্ভর বাংলাদেশের এক একটি রঙিন বসতি। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশের ছিন্নমূল গৃহহীন ও ভূমিহীন প্রান্তিক মানুষ বসতভিটার মালিক হচ্ছেন ধাপে ধাপে। সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে 1.5 লাখের বেশি পরিবার মালিক হলেন জমি ও বাড়ির। এ পর্যন্ত গৃহপ্রাপ্ত পরিবারের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখেরও বেশি। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে প্রশংসিত এই উদ্যোগ বাস্তবায়নের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ভোগ করতে নয়, এসেছে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে। ওই সীমিত আর্থিক সম্পদ নিয়েই আমরা কিন্তু ছিন্নমূল মানুষ, গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ, তাদের পুনর্বাসনের কাজ শুরু করি। কারণ স্বাধীনতার পর জাতির পিতা এই গুচ্ছগ্রাম নির্মাণের মাধ্যমে ভূমিহীনদের খাস জমি এবং গৃহ নির্মাণের কাজ শুরু করেছিলেন। একটা ঘর যখন পায়, মানুষের ভিতরে যখন যে আনন্দ, তার মুখে যে হাসি, এর থেকে বড় পাওয়া তো আর কিছু না। আমি মনে করি আমার জীবনের থেকে বড় পাওয়া আর কিছু না। তিনি জানান, মানুষের সেবক হিসেবে তৃণমূলের বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। প্রত্যেক মানুষের একটা ঠিকানা করে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। বস্তিবাসীরা তার নিজ গ্রামে ফিরে গেলে সেখানে ঘর বাড়ি 6 মাসের জন্য রিজার্ভের মাধ্যমে বিনা পয়সা খাদ্য ব্যবস্থা করা, তাকে ঋণের ব্যবস্থা করা এবং তার পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দেব। অনুষ্ঠানে দেশের নানা প্রান্তের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে যুক্ত হয়ে বীরাঙ্গনা শিলাগুহ নতুন ঘরে দাওয়াত দেন প্রধানমন্ত্রীকে। আমার যে ঘর দিয়েছেন সেই ঘরে একটিবার আসবেন, আমি আপনাকে সাজ করা দিয়ে তরকারি রান্না করে খাওয়াবো। বোন, আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই আমি আসার চেষ্টা করব। চলতি বছরের মধ্যেই এই কার্যক্রম আরো সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। সেমি পাকা ঘর। সমাজের সবাইকে নিয়ে যে রাষ্ট্র, আর সে রাষ্ট্রের অগ্রগতিতে প্রান্তিক জনগোষ্ঠীও যে পিছিয়ে থাকছে না, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এসব
আধা পাকা বাড়ি। ছিন্নমূল মানুষের স্থায়ী ঠিকানা গড়ে দিয়ে মানবিকতা ও উন্নয়নের যে নজির তৈরি হলো দেশে, হতদরিদ্রকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার এই মডেল বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। কোভিড-19 পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিন প্রচার করছে স্বাস্থ্য অধিদপ্তর। সরাসরি যাচ্ছি সেখানে। করেছেন তারা এখানে ভ্যাকসিন নিতে আসতে পারবেন। আমি 3টা কেন্দ্রের নাম বলছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই ভ্যাকসিন কার্যক্রমে এই 3টা হাসপাতালে যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা নেন নাই অথবা নিতে পারেন নাই অথবা নেয়ার জন্য আসেন নাই, তারা এই মুহূর্তে আগামীকালকে যদি আসেন এই কেন্দ্র থেকে তারা টিকা নিতে পারবেন। এবং আমরা যতটুকু জানি খুব বেশি লোক এখানে বাদ নাই, যে কয়জনে আছেন আপনারা যদি যথাসময়ে এসে এটা নিয়ে নেন তাহলে আমরা দিতে পারবো। আমরা আগামীকালকে 120 জনকে দেবো এই 3টা কেন্দ্র থেকে, প্রতি কেন্দ্র থেকে 120 জন, এবং সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। এটা হলো ফার্স্ট রান, এবং আমাদের সিদ্ধান্ত হলো এই ফার্স্ট রানের পরে আমরা এই যাদেরকে ভ্যাকসিন দেবো তাদেরকে পর্যবেক্ষণ করা হবে এবং 7 থেকে 10 দিন পরে আমাদের এই ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের সেকেন্ড রান বা নিয়মিত কর্মসূচি চালু হবে। এবং তখন আমাদের জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী বা ন্যাশনাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ভ্যাকসিনের কার্যক্রমকে আরো বর্ধিত করতে পারবো। আমরা আশা করি যে আরো কয়েকটা সেন্টার ঢাকা শহরে তখন চালু হবে। ভ্যাকসিন সম্পর্কে এই ছিল আমার আপডেট। আর আপনাদেরকে আরেকটু জানাই যে কোভিশিল্ডের ভ্যাকসিন যারা এখনো দ্বিতীয় ডোজ জন্য অপেক্ষমান আছেন, এবং আমি জানি যে অনেকেই হয়তো এই মুহূর্তে ভাবছেন যে ভ্যাকসিন আসবে কিনা, আমাদের পাইপলাইনে যেসব ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে তাতে কোভিশিল্ডের ভ্যাকসিনটাও আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাব। তবে অনেক কেন্দ্রে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন আছে, যারা এখনো নেন নাই সেসব কেন্দ্রে গিয়ে, আমি এখান থেকে প্রত্যেকটা কেন্দ্র আলাদা করতে পারবো না, কিন্তু কেন্দ্রের সাথে যোগাযোগ করে তারা তাদের ভ্যাকসিনটা নিয়ে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এতক্ষণ স্বাস্থ্য অধিদপ্তরের প্রচারিত স্বাস্থ্য বুলেটিন দেখছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর মনোবল বাড়াবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। জাতির পিতা যে 1974 সালে আমাদের প্রতিরক্ষার নীতিমালা করে দিয়েছিলেন, তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার বিপিসি প্রতিষ্ঠা করেছি। আর এই আমাদের দীর্ঘদিন সরকারে থাকার ফলে একটা সুযোগ পেয়েছি, অর্থনৈতিকভাবে যেমন বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই সাথে সাথে প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আধুনিক উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীতে অত্যাধুনিক সমরাস্ত্র, সেনা বিমান ও হেলিকপ্টার সহ আধুনিক ইনফ্যান্ট্রি গ্যাজেট, ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি সংযোজন করে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করেছে এবং বাংলাদেশ আজ বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রদানকারী দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনও বসানো যায়নি পদ্মা সেতু রেলওয়ের সবশেষ 2টি স্ল্যাব। এরই মধ্যে রেললাইনের পাশ দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে। চীন থেকে আসবে পাইপ। কাজ শেষে সরাসরি গ্যাস সংযোগ পাবে দক্ষিণাঞ্চলের কোটি মানুষ। এদিকে রোডের বাকি 228টি স্ল্যাবের কাজও এগিয়ে চলছে। প্রকল্প এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো বাকি মাত্র 2টি। রোডওয়ে স্ল্যাব বসে গেছে 2679টি। রোববার রেলের স্ল্যাব দুটি বসানোর কর্মসূচি থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। গ্যাস পাইপলাইন এবং আইসিটি মন্ত্রণালয়ের সাথে
ইন্টারনেট সার্ভিসের জন্য এগুলো কাজ প্রক্রিয়াধীন আছে। রেলওয়ে যে দুটো লিঙ্ক স্ল্যাব বাকি আছে তা আজকে ওয়েদার সম্পূর্ণ ভালো থাকলে কমপ্লিট হবে বলে আমরা আশা করছি। অন্যদিকে রেল স্ল্যাবের পূর্ব প্রান্তে গ্যাস লাইন স্থাপনে চীনা কোম্পানির সাথে চুক্তি হয়েছে। কোম্পানিটি ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে। চীন থেকে রওনা হয়ে গেছে গ্যাস পাইপ চলতি মাসেই প্রকল্প এলাকায় পৌঁছার কথা রয়েছে। দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষ সড়ক ও রেল যোগাযোগ ছাড়াও পাবে গ্যাস সুবিধা। রেল লাইনের স্ল্যাবের পাশেই গ্যাস লাইনের পাইপ যাবে, এটা প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। গাড়ি আর রেল আমাদের একসাথেই চলবে, ওইটা আমাদের কাছে খুবই খুশি লাগতেছে। এরই মধ্যে সেতুর 1312টির সবকটি রেলওয়ে স্ট্যান্ডার বসে গেছে। তাই সেতুর নিচতলা দিয়ে পায়ে হেঁটেই মাওয়া থেকে পদ্মা পার হয়ে জাজিরা যাওয়া সম্ভব। কাজটা সম্পূর্ণ হলে আমাদের সবার কাছে আল্লাহর রহমতে ভালো লাগবে। পদ্মা সেতু আমাদের জন্য একটা গর্বের বিষয়। 2018 সালের 14 সেপ্টেম্বর জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর খুঁটির মাঝের স্প্যানে রেল স্ল্যাব বসানো শুরু হয়েছিল। স্বপ্নের পদ্মা সেতুর নতুন এক ইতিহাস রচিত হলো। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর নিচতলায় 2959টি রেলওয়ে স্ল্যাবের সবকটি বসে গেছে। প্রকল্প এলাকা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, শ্রেয়া, এই বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক কিন্তু এখন পদ্মা সেতু, এবং সেখানে কিন্তু ধাপে ধাপে পদ্মা সেতু এগিয়ে যাচ্ছে এবং এই সেতুটি যান চলাচল উপযোগী করবার জন্য যা যা কাজ আছে সেগুলো কিন্তু চলছে। আপনি যেমনটি বলছিলেন যে এখানে যে দুইটি রেলওয়ে স্ল্যাব আছে সেগুলো বসানোর ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষ তৎপর। তারা বলছেন আজকে এটি সম্পন্ন করবার জন্য তারা প্রয়াস চালাচ্ছেন। পাশাপাশি কিন্তু রোডওয়ে স্ল্যাব, এই যে এই জায়গা থেকে উপরতলায় রোডওয়ে স্ল্যাব বসছে, সেখানেও কিন্তু স্ল্যাবগুলো এনে বসিয়ে দেওয়া হচ্ছে। আর পদ্মায় প্রবল স্রোত, সেই স্রোতের কারণে কিন্তু যাতে ক্রেনগুলো এখানে বাধাগ্রস্ত না হয় এবং এই ভারী ভারী যেসব স্ল্যাব আছে সেগুলো উঠাতে সমস্যা না হয়, সে কারণে কিন্তু এইভাবে রোড তৈরি করা হয়েছে যে মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটি দিয়ে কিন্তু ইয়ার্ড থেকে এই সড়ক পথে যে স্ল্যাবগুলো এসে উপরে চলে আসছে। এবং পাশাপাশি যেমনটি বলছিলেন যে এইখানকার যে এই গ্যাস পাইপলাইন সেটিও আনবার ব্যাপারে কিন্তু যাবতীয় প্রস্তুতি চলছে এবং তিতাস গ্যাস এবং এখানকার যে সেতু কর্তৃপক্ষ এবং মূল ব্রিজের যে ঠিকাদার আছে তাদের সঙ্গে কিন্তু এই যে গ্যাস কোম্পানিটি যারা নাকি চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যারা পাইপলাইন স্থাপন করবেন তাদের মধ্যে কিন্তু বৈঠক হয়েছে এবং এটি কিভাবে দ্রুত সম্পন্ন করা যায় এবং এটি সম্পন্ন হলে কিন্তু যে রোড এর পাশাপাশি যে রেল লিঙ্ক প্রকল্প যেটি আছে, যে দুই পাশের সঙ্গে যে পদ্মা সেতুর সঙ্গে রেল যুক্ত করা হচ্ছে, সেই প্রকল্প কর্তৃপক্ষের কাছে কিন্তু এই নিচতলাটি হস্তান্তর করা হবে। তারা এখানে কিন্তু এই রেল লাইন বসিয়ে দিবেন এবং সংশ্লিষ্টরা বলছেন যে সেই রেল লাইন বসিয়ে দেওয়ার জন্য যাবতীয় তাদের প্রস্তুতি এবং এই সেতুর দুপাশেই কিন্তু তারা অলরেডি এই স্লিপার বসিয়ে দিয়েছে এবং তারা বলছিলেন যে যেদিন থেকে সড়ক চলাচল শুরু হবে পদ্মা সেতু, সেদিন থেকে রেল চলাচল শুরু হবে এবং সেভাবে কিন্তু ফরিদপুরের ভাঙা থেকে এই পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের মাওয়ার পাশে যে স্টেশনটি থাকবে সে পর্যন্ত কিন্তু রেল প্রথম দিন থেকে চলাচল করবে এবং তারা বলছেন প্রকল্প অনুযায়ী রাজধানী ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেল লিঙ্ক সেটি কিন্তু 2024 সাল লাগবে। এছাড়া যে পদ্মা সেতুর যাবতীয় কর্মযজ্ঞ সেই ব্যাপারে কর্তৃপক্ষ বলছেন তারা খুবই সন্তুষ্ট যে এত চ্যালেঞ্জের পরেও কিন্তু পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দৃঢ়তা, সেই দৃঢ়তা কিন্তু এখানকার যারা কর্মযজ্ঞে জড়িত আছেন তাদেরকে অনুপ্রাণিত করছে বলে জানাচ্ছেন। এই ছিল এখানকার সর্বশেষ। শ্রেয়া, পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রোহিঙ্গাদের প্রতি সহিংসতার বিষয়টি উঠে এলেও গুরুত্ব পায়নি তাদের প্রত্যাবাসন। আশ্রিত প্রায় 11 লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরার বিষয়টি নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় ক্ষুব্ধ বাংলাদেশ ভোটই দেয়নি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
মিয়ানমারের সামরিক বাহিনীকে জনগণের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে 119টি ভোট পড়ে, বিপক্ষে ভোট দেয় শুধু বেলারুশ। তবে ভারত, চীন, নেপাল, ভুটান, লাওস, থাইল্যান্ড, রাশিয়া সহ যে 36টি দেশ ভোট দানে বিরত থাকে তার মধ্যে ছিল বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, প্রস্তাবে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের প্রত্যাবাসন নিয়ে কোনো সুপারিশ বা পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি জানান, এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। We do not see our key priorities reflected in the resolution, especially in the operative part. জাতিসংঘের সাবেক কর্মকর্তা হাসান ফেরদৌস মনে করেন, বাংলাদেশের এই ভোটদানে বিরত থাকা বিস্ময়কর। এতে একটা বিষয় পরিষ্কার, রোহিঙ্গা সংকটের সমাধানে নতুন পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। মিয়ানমার প্রশ্নে জাতিসংঘ কেন্দ্রিক ডিপ্লোম্যাসিকে বেছে নিয়েছে। বিগত রাষ্ট্রদূত বলেছিলেন যে তারা জাতিসংঘকে গার্ডিয়ান হিসেবে দেখতে চায়। সেই গার্ডিয়ান যখন একটা প্রস্তাব পাশ করছে এবং আপনি তার প্রস্তাবের বিপক্ষে না হলে বিরত থাকছেন, তা নিয়ে সেই গার্ডিয়ানশিপের গুরুত্ব সম্বন্ধে আপনার বিবেচনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কিন্তু এর আগে 27শে মার্চ মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ করা নিয়ে বিতর্ক ওঠে। ওই অনুষ্ঠানে মিয়ানমারে কর্মরত সব দেশের প্রতিনিধিরা আমন্ত্রিত হলেও বাংলাদেশ সহ মাত্র 8টি দেশের প্রতিনিধি অংশ নেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিগত সহিংসতায় জর্জরিত মালিতে শান্তি ফেরাতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। মালির গাঁও অঞ্চলে সুরক্ষিত সুপার ক্যাম্প শান্তিরক্ষীদের আবাসস্থল। তবে সেই সুরক্ষিত ক্যাম্পের মূল ফটকেও ঘটেছে গাড়ি বোমা হামলার ঘটনা। পশ্চিম আফ্রিকার দেশ মালির সুপার ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যান্ডবার্ড 7-এর সামনে থেকে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আমি এই মুহূর্তে রয়েছি গাঁও সুপার ক্যাম্পের সামনে, অর্থাৎ মালির একটি অঞ্চল গাঁও, যেটি সংঘাতপূর্ণ একটি এলাকা, এবং সেখানে কিন্তু শান্তিরক্ষীরা অবস্থান করেন সুপার ক্যাম্পে, অর্থাৎ রাত্রিযাপন করেন সুপার ক্যাম্পে। শুধুমাত্র যে বাংলাদেশি শান্তিরক্ষীরা তাই নয়, এখানে কিন্তু নানা দেশের শান্তিরক্ষীরা আসলে অবস্থান করেন। সুপার ক্যাম্পের গেটগুলোতে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে এবং অনেক কিন্তু হতাহত হয়েছেন। তো সেই জায়গা থেকে সুপার ক্যাম্পে থাকলেই কেউ হামলার শিকার হবেন না সেটি কিন্তু বলা যায় না, কারণ উপর থেকেও মোটর সেলের কিন্তু হামলা আসতে পারে। সুপার ক্যাম্পেও অনেক ক্ষেত্রেই আমাদের হামলার শিকার হতে হয়। এই ধরনের বড় বড় নজিরও রয়েছে। বিশেষত ইনডাইরেক্ট ফায়ারের দ্বারাই আমরা বেশি আক্রান্ত হয়ে থাকি, যেমন 2019 সালে এবং গত বছরও বেশ কিছু অ্যাটেম্পট ছিল। এবছরও আমরা হুমকির মধ্যে মাঝে মধ্যেই আমাদেরকে মধ্যে পড়তে হয় যে এই সুপার ক্যাম্পেও তারা ইনডাইরেক্ট ফায়ার বা ক্ষেত্রবিশেষে সুইসাইডাল ভেহিকেল বোর্ন অ্যাটাক হতে পারে। এবং বাংলাদেশের যে শান্তিরক্ষা বাহিনীর শান্তিরক্ষীরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে জায়গাটি রয়েছে গাঁও সুপার ক্যাম্পে, সেটি কিন্তু আসলে অনেক সুন্দর করে তুলে ধরেছেন এবং বলা চলে যে এখানে আসলে দেশীয় যে সংস্কৃতি, দেশীয় যে স্বাধীনতা সার্বভৌমত্ব, সেটি কিন্তু তারা আসলে ফুটিয়ে তুলে ধরার অনেকটাই চেষ্টা করেছেন। তো সব মিলে বলা চলে এই ছিল আমার কাছে গাঁও সুপার ক্যাম্প থেকে সবশেষ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, গাঁও, মালি। দুপুরের সময় আরও থাকছে, গাজীপুরের সড়ক পথে যানজটের দুর্ভোগ এড়াতে জয়দেবপুর ঢাকা রুটে 3টি বিশেষ ট্রেন চালু। স্বাস্থ্যবিধি মেনে থাকবে অর্ধেক সিট খালি, খুশি যাত্রীরা। ভারতে পাচার হওয়া বোনকে খুঁজতে গিয়ে নিজেই পাচারের শিকার হন এক তরুণী এবং তার খালা। পরে 6 মাসের বন্দি দশায় থেকে তরুণী নিজেই হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। কৌশলে পালিয়ে ফিরতে পারলেও খোঁজ পাননি বোন ও খালার। হাতিরঝিল থানায় মানব পাচার আইনে 3 ভুক্তভোগী নারীর মামলার পর পুলিশ বলছে, টিকটক হৃদয় এবং নদী নামের এক দালাল তাদের পাচার করে দিয়েছিলেন ভারতে। বুলবুল রেজার রিপোর্ট।
আমার এখানে বিউটি পার্লারের সেলম্যানের ভালো ভালো জব আছে, তুমি যদি করতে চাও তখন ইন্ডিয়া থেকে নদী বল। গেল বছরের শেষের দিকে এই তরুণীর বড় বোনকে বিউটি পার্লার চাকরির নামে ভারতে পাচার করে দিয়েছিলেন নদী নামের এক দালাল। কিছুদিন পর নদী জানান ভারতে খুব ভালো বেতনে চাকরি করছেন তার বোন, তবে সে কিছুটা অসুস্থ বোনকে দেখতে তাকেও ভারতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। বোনকে দেখতে এই তরুণী তার খালাসহ পাড়ি দেন ভারতে। সীমান্ত পাড়ি দিতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়ার পর দালাল তাকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন। কলকাতা থেকে বেঙ্গালুরু, সেখানে দেখা হয় বোনের সঙ্গে। জানতে পারেন বিউটি পার্লারের চাকরি নয়, তার বোনকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। বোনের মতো একই পরিণতি নেমে আসে তারও। বেঙ্গালুরু আর চেন্নাইয়ের হোটেলে কাটে 6 মাস। অবশেষে অন্তঃসত্ত্বা এই তরুণী একদিন খুঁজে পান পালানোর পথ। তো সেইখানে ধরা পড়ে যে আমি প্রেগনেন্ট। ওরা বলতো কি যে আয় তোর অ্যাবর্শন করা দিই, তারপর তুই কাজ কর। ওরা তারপর আমাকে আবার কাজে পাঠায়। একই চাকরির কথা বলে টিকটক হৃদয় বাবু এই তরুণী এবং তার বান্ধবীকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দেন। বুঝি যে আসলে এই সমস্ত কাজ তখন বেঙ্গালুরু যাওয়ার পর টের পান তারা পাচারের শিকার হয়েছেন। পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় তাদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। পিকচার তোলা বলে ব্ল্যাকমেল করে যে এখন যদি তোদের ওইখান থেকে টাকা আমরা না দেস তাহলে ইয়ে করে দিব। দল বেঁধে এসে তারপর মারধর করতো। দেশে ফিরে হাতিরঝিল থানায় এই 3 তরুণী মানব পাচার আইনে মামলা করেছেন। পূর্বের ন্যায় সীমান্তবর্তী এলাকার কিছু লোকজনের সহযোগিতায় এবং ইন্ডিয়ায় কিছু লোকের সহযোগিতায় তারা পাচার হয়েছিল। এ নিয়ে মোট 5টি মামলা হয়েছে হাতিরঝিল থানায়। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 13 জনকে। ভারতের পুলিশ গ্রেফতার করেছে 12 জনকে, যাদের মধ্যে 11 জনই বাংলাদেশি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের সব দামি ব্র্যান্ডের নতুন মোবাইল রয়েছে তার সংগ্রহে। আরও আছে অত্যাধুনিক সব হাতঘড়ি, ট্যাব, বাইনোকুলার এবং সাউন্ড সিস্টেম। আর বাসায় রয়েছে লাখ টাকা দামের সাইবেরিয়ান কুকুর। নিজে চুরি করে আবার সেই পণ্য বিক্রি করে নিজের শখ পূরণ করে ইমন নামের এ তরুণ। 2 স্ত্রী এবং এক সহযোগী সহ গ্রেফতার হওয়ার পর বের হয়ে আসছে দুর্ধর্ষ এ চোরের নানা কাহিনী। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চুরি মামলার আসামি ইমনের খোঁজে পুলিশ বাসায় ঢুকতেই চিৎকার করে খাঁচায় বন্দি সাইবেরিয়ান কুকুর দুটি। লাখ টাকা খরচ করে ভারত থেকে কুকুর দুটি কিনে আনে ইমন। আরও আছে উন্নত প্রজাতির বিড়াল ও পাখি। তবে অবাক হতে হয়েছে তার মোবাইল, ট্যাব, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম সহ নানা ইলেকট্রনিক্স ডিভাইসের সংগ্রহ দেখে। কুকুর কিনছি মেয়ে যেটা ওইটা 45,000 টাকা, আর যেটা পুরুষ ওইটা কিনছিলাম 60,000 টাকা। কয়েকদিন আগে একটা মোবাইল কিনছি 1,20,000 টাকা দিয়ে। সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন স্থানের বাসা বাড়িতে চুরির অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ ইমনের সন্ধানে নামে। নগরীর পাথরঘাটা এলাকার বাসায় পেয়ে যায় তাকে, আর সেখান থেকে আটক করা হয় তার 2 স্ত্রী এবং এক সহযোগীকে। এরপরে পুলিশি জিজ্ঞাসাবাদে ইমন স্বীকার করে তার চুরির নানা ইতিহাস। সে কোটি কোটি টাকা চুরি করছে মনে আমাদের কাছে স্বীকার করছে। আমরা তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে বাকি কার্যক্রম সম্পন্ন করব। এর আগেও অন্তত 4 বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ইমন। চুরির অভিযোগে মামলা রয়েছে 5টি। ইমনের দাবি একসময় গার্মেন্টসে চাকরি করলো, শুধুমাত্র মোবাইলের মতো ইলেকট্রনিক্স ডিভাইসের শখ মেটাতে চুরি তার পেশা। আমি নেশা জাতীয় পছন্দ করি না, কিন্তু আমার ওই শখ হয়েছে যে দামি দামি মোবাইল ব্যবহার করা আর কুকুর, বিড়াল, এগুলা পাখি এগুলো পালন। নগরীর বিভিন্ন স্থানে 100-র বেশি বাসাবাড়িতে চুরির অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায় তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে। রোববার সকালে ঢাকা জেলা মহানগরের দলের বর্ধিত সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। দুর্নীতির জন্য, অপকর্মের জন্য বিএনপি সরকারের আমলে তাদের দলের কোনো নেতা, কোনো কর্মীকে কোনো প্রকার শাস্তির আওতায় আসতে হতো না। অথচ শেখ হাসিনা অবস্থান হচ্ছে অনিয়ম, অপকর্ম, দুর্নীতি এইসব ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি দলের শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। দলের মধ্যে অনিয়ম, বিশৃঙ্খলা কোনোভাবে সহ্য করা হবে না। গাজীপুরের সড়ক পথে যানজটের দুর্ভোগ এড়াতে জয়দেবপুর থেকে ঢাকা রুটে চালু হলো 3টি বিশেষ ট্রেন। স্টেশন মাস্টার জানান,
করোনায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ট্রেনগুলো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দের কারণে যানবাহনের ধীরগতিতে যানজট লেগেই থাকে। দুর্ভোগ এড়াতে অবশেষে রাজধানীর সাথে জয়দেবপুরের যাত্রীদের জন্য চালু হলো 3টি ট্রেন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর তুরাগ এক্সপ্রেস উদ্বোধনের মধ্য দিয়ে চালু হলো বিশেষ এই ট্রেন সার্ভিস। টিকিট ও বগির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। যাতায়াত ব্যবস্থার জন্য অনেক উপকার হয়েছে আর কি। আগে যে লাগতো 4-5 ঘন্টা সময় লাগতো, এখন সেটা অল্প সময় চলে যেতে পারতেছি। আজকে ওই ট্রেন যাত্রার মধ্যে দিয়ে কিছুটা তো হলো আমাদের সমস্যার সমাধান হয়েছে। এদিকে স্টেশন মাস্টার জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ট্রেন। মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বারবার মাইকিং করে জানানো হচ্ছে এবং মুখে কাউন্টারে আমি বলে দিয়েছি তাদেরকে উপদেশ দেওয়ার জন্য যে মুখে মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক অবস্থা। এই কথা চিন্তা ভাবনা করে বাংলাদেশ রেলওয়ে তুরাগ, ডেমো এবং টাঙ্গাইল কমিউটার এই 3টি ট্রেন আজ রবিবার থেকে চালু করেছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিতে জলাবদ্ধতায় টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের। সময় সংবাদ, গাজীপুর। ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে ইতালি। ওয়েলসের বিপক্ষে আজকের ম্যাচ জিতে হবে টেবিল টপার, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। এদিকে করোনা নিয়ে কোনো শঙ্কা না থাকায় বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে জড়ো হচ্ছেন রোমে। ইতালি থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইউরো চ্যাম্পিয়নশিপের এ গ্রুপের খেলায় 2 জয়ে ইতালি ইতিমধ্যেই শেষ 16 নিশ্চিত করেছে। রোববার ওয়েলসের সাথে বিজয় নিয়েই ঘরে ফিরতে চায় ইতালি। রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে টানা 3 জয়ই ভাবনা সাগরিকদের। ইতালিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় পুরো দেশ এখন সাদা জোনে। ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় ইতালির সমর্থকরা বিভিন্ন শহর থেকে শনিবার রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দলটির সমর্থকরা বলছেন, ওয়েলস শক্তিশালী হলেও খুব সহজেই ইতালি কমপক্ষে 2-0 ব্যবধানে জিতবে। দলের ফুটবলারদের পারফরমেন্সে আমরা অনেক খুশি। জয়ের ধারায় আছে ইতালি। আশা করছি ওয়েলসের সাথেও বড় ব্যবধানে জিতবে। ঘরের মাঠে খেলা, তাই সুবিধাটা কাজে লাগিয়ে এই ম্যাচেও জিতবো আমরা। ফুটবল প্রিয় ইতালীয় নাগরিকরা উৎসবমুখর পরিবেশে এই গ্রুপের শেষ খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে। দলটি প্রথম খেলায় তুরস্ককে 3-0 গোলে হারিয়েছে। দ্বিতীয় খেলায় সুইজারল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। রোমের হোটেল দে প্রিন্সিপির বাইরে দলের অন্যতম খেলোয়াড় আন্দ্রেয়া বেল্লোত্তি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়, আমরা কোনো হিসেব নিকেশ করতে চাই না, জয়ের জন্যই মাঠে নামব। 72,000 দর্শকের রোমের অলিম্পিক স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে মাত্র 16,000 দর্শক প্রবেশ করতে পারবে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্ত অঞ্চল ছাপিয়ে লাগামহীন সংক্রমণ, উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 40 জনের মৃত্যু। ঢাকাতেও ভারতীয় ভেরিয়েন্টের হানায় শঙ্কা, কাল থেকে ফাইজারের টিকা প্রয়োগ। ভূমিহীন পরিবারের মাঝে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। মুজিব শতবর্ষে 1.5 লাখের বেশি মানুষ পেলেন নতুন করে মাথা গোঁজার ঠাঁই। এবং পদ্মা সেতুতে বসানো হচ্ছে রেলের শেষ 2টি স্ল্যাব। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী গ্যাস লাইন বসানোর প্রক্রিয়াও শুরু। দক্ষিণবঙ্গের কোটি মানুষ পাবে সংযোগ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।